এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এলিজাইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন বিদ্যাসাগর। ২ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন লর্ড লিটন। ৩ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন দাদাভাই নওরোজি। ৪ জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় হিন্দু মেলা। ৫ জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে ১৯০৬ সালে। ৬ ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ। ৭ প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। ৮ জাতীয় কংগ্রেস দলের পূর্ণ স্বাধীনতার দাবি তোলে লাহোর অধিবেশনে। ৯ তিনটি গোলটেবিল অধিবেশনে যোগদান করেছিলেন আম্বেদকর। ১০ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন সুভাষচন্দ্র বসু। ১১ ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। ১২ ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় ১৮৩৫ সালে। ১৩ পাকিস্তান কথাটি প্রথম উত্থান করেন চৌধুরী রহমত আলী। ১৪ ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। ২ এতে দিয়েছে এক কথায় উত্তর দাও। আইতে বলেছে ভারতে বিপ্লববাদের জনক হচ্ছে সাভারকারকে বলা হয়। ২ রশিদ আলী দিবস পালিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি। ৩ বলেছে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন। এই যে আলিগড় আন্দোলনের প্রবর্তক স্যার সৈয়দ আহমদ খান মুসলিম শিক্ষা সম্মেলন প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুসলিম নেতারা মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য একটি সংগঠনের প্রয়োজন উপলব্ধি করেন। এই উপলব্ধি থেকে মুসলিম শিক্ষা সম্মেলনে ঢাকা অধিবেশনে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। তাহলে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে ঢাকা অধিবেশনে। ৪ দিয়েছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর। ৫ দিয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন মেধা পাটেকার। ৬ সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে তাপসী মালিক। বিতে দিয়েছে স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। আইতে চিত্তরঞ্জন দাস হচ্ছে স্বরাজ্য দল। ২ বিনয় বাদল দীনের সলিন্দ যুদ্ধ। ৩ রামপ্রসাদ বিসমিল হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলা। ৪ লক্ষ্মী সায়কাল হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেড। সিতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। ৩ হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ৩ বলেছে লোকসভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। ডিতে দিয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। আইতে বলেছে নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং ঠিক। ২ সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ঠিক। ৩ আপিক আন্দোলনের নেতা ছিলেন পান্ডুরং হেগড়ে ঠিক। ৩ আইতে বলেছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো। লিখবে যে নরমপন্থীর মধ্যেকার দুইটি মূল পার্থক্য। এক হচ্ছে নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন আর নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের আওতায় থেকে আংশিক স্বশাসন ভোগ করা। চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তারা সরকারের অন্যায্য আইনগুলি অমান্য করে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন। আর ২ হচ্ছে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। চরমপন্থী নেতা বিপিন চন্দ্র পালের মতে স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা। ২ বলেছে খিলাফত আন্দোলন কাকে বলে। খিলাফত আন্দোলন কাকে বলে এখান থেকে এতটা লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলমানরা ইসলাম জগতের ধর্মগুরু খলিফার মর্যাদা রক্ষার জন্য যে আন্দোলন করেছিল তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। ৩ দিয়েছে হোম রুল আন্দোলন বলতে কি বোঝো। হোম রুল আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে ১৯১৬ থেকে ১৯১৮ সালের মধ্যে ঘটে যায় একটি রাজনৈতিক আন্দোলন যার প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অধীনে থাকা অবস্থায় ভারতের জন্য স্বায়ত্তশাসন বা হোম রুল অর্জন করা। বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্তের নেতৃত্বে দুটি পৃথক হোম রুল লীগ গঠিত হয়। ৪ বলেছে রাজাজি সূত্র কি। রাজাজি সূত্র মানে সিআর ফর্মুলা। চক্রবর্তী রাজা গোপালচারী প্রস্তাবিত সমঝোতাগুলি এখান থেকে এতটা লিখবে ভারত পাকিস্তান দেশ বিভাজন আটকানোর উদ্দেশ্যে কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালচারী মুসলিম লীগের প্রধান নেতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি কয়েকটি প্রস্তাব পেশ করেন। ১৯৪৪ খ্রিস্টাব্দে রাজা গোপালচারী প্রস্তাবিত এই নির্দেশগুলি সিআর ফর্মুলা বা রাজাজি সূত্র নামে পরিচিত। ৫ দিয়েছে মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন।
সূর্য সেন স্মরণীয় কেন, এই উত্তরটা লিখবে। সূর্য সেন ছিলেন বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী। ভারতের ইতিহাসে তিনি মাস্টারদা নামেই পরিচিত। 1930 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে এক বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় এবং চট্টগ্রামে তিনি একটি বিপ্লবী সরকারও প্রতিষ্ঠা করেন। 1933 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি ধরা পড়েন এবং 1934 খ্রিস্টাব্দে 13ই মে চট্টগ্রামের জেলে তার ফাঁসি হয়। ছয়তে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো, লিখবে ধর্ম নিরপেক্ষতা বলতে এখানে বোঝানো হয়েছে যে যেখানে রাষ্ট্র যার মানে যেখানে মানে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, মানে সব ধর্মই সেখানে সমানভাবে সম্মান পায়, তাকেই ধর্মনিরপেক্ষতা বলা হয়। ধর্মনিরপেক্ষতা বলতে এমন একটা রাষ্ট্রের কথা বলা হয় যার নিজস্ব কোনো ধর্ম নেই, সেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা পায়। সাথে দিয়েছে সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করে। আচ্ছা, এটা তোমাদের বইয়ের 157 পৃষ্ঠাতে রয়েছে। এই যে মৌলিক কর্তব্য, লিখবে যে সংবিধানের আদর্শ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্রের প্রতি সম্মান দেখানো। 2 ভারতের স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলি সংরক্ষণ আর অনুসরণ করা। 3 ভারতের সার্বভৌমত্ব, ঐক্য আর সংহতিকে অক্ষুণ্ণ রাখা ও রক্ষা করা। 4 ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া। 5 ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য আর সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং নারীর মর্যাদাহানিকর আচরণ ত্যাগ করা। 6 ভারতের সমন্বয়বাদী মিশ্র সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান ও রক্ষা করা। 7 ভারতের বন্যপ্রাণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা, সমস্ত প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করা। 8 হচ্ছে ভারত প্রত্যেক নাগরিকের তরফে বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ, অনুসন্ধান ও সংস্কারের মানসিকতাকে গ্রহণ করা আর তার দ্বারা চালিত হওয়া। 10 জাতীয় সম্পত্তি রক্ষা করা, হিংসা ত্যাগ করা। 11 ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সার্বিক জাতীয় উন্নতির লক্ষ্যে চলা। 12 বাবা মা অথবা অভিভাবক অভিভাবিকার কর্তব্য হলো তাদের 6 থেকে 14 বছর বয়স্ক সন্তান বা পোষ্যর শিক্ষার যথোচিত সুযোগ সুবিধার ব্যবস্থা করা। 8 দিয়েছে তেভাগা আন্দোলন কাকে বলে। এখানে তেভাগা আন্দোলন আছে টিকা। এবার প্রেক্ষাপটটা লিখে দেবে, যেহেতু এটা 2 নম্বরে লিখবে। ফ্লাউড কমিশনের সুপারিশ ছিল জোরদারদের কাছ থেকে ভাড়া নেওয়া জমির উৎপাদন করবে ভাগ চাষি, এক্ষেত্রে উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে ভাগ চাষিরা। এই সুপারিশ কার্যকর করার জন্য গড়ে ওঠে তেভাগা আন্দোলন। 9 দিয়েছে টিকা লেখো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। 1813 খ্রিস্টাব্দে সনদ বা চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। এই আইনের দ্বারা কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকারের অবসান ঘটানো হয়েছিল এবং সব ব্রিটিশ ব্যবসায়ীকে ব্যবসা করার অবাধ অধিকার দেওয়া হয়েছিল। আর 2 কোম্পানিকে চীন দেশে চা ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া অধিকার দেওয়া হয়েছিল। 10 দিয়েছে ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম আন্দোলনে বিভাজন কেন ঘটে। লিখবি রাজা রামমোহন রায় হিন্দু ধর্ম আর হিন্দু সমাজ সংস্কারের জন্য ব্রাহ্ম সমাজ গঠন করেন 1830 খ্রিস্টাব্দে। পরে বিভিন্ন কারণে ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলনে বিভাজন ঘটে। কারণ 1 হচ্ছে উপবিত ধারণ জাতিভেদ প্রথার প্রশ্নে ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের মধ্যে মতভেদ ঘটে ও ব্রাহ্ম সমাজে বিভাজন ঘটে 1866 খ্রিস্টাব্দে। এরপর অসবর্ণ বিবাহ, বিবাহের ন্যূনতম বয়স, কীর্তন রীতি, খ্রিস্টপ্রীতির প্রশ্নে কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রীর মধ্যে মতভেদ ও বিভাজন ঘটে 1878 খ্রিস্টাব্দে। চারে আসি, চারের আয়তে দিয়েছে ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে অথবা সুরাট বিচ্ছেদ কি। 3 নম্বরের উত্তর, তাই জন্য এটা পুরোটা লিখবে। ইলবার্ট বিল বিতর্ক, গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট প্রবর্তিত বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত হয়। লক্ষ্য হচ্ছে এই বিলে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বিলের লক্ষ্য ছিল বিচার বিভাগীয় ক্ষেত্রে অসাম্য দূর করা। বিরোধিতা হচ্ছে ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে এই বিল প্রত্যাহার করা হয়। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা পাল্টা
আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন এবং পাল্টা আন্দোলন রিপাবলিক বিতর্ক নামে পরিচিত। পরিণতি: ভারত সভার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচারের অধিকার পায়। এইটা লিখবে যে পরাধীন ভারতের জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। অধিবেশনের আয়োজন 1907 খ্রিস্টাব্দে সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। নরমপন্থী আর চরমপন্থীদের দ্বন্দ্ব সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী এই দুই গোষ্ঠীর বিভাজনের মধ্যে দিয়ে সুরাট অধিবেশন শেষ হয়। ঐক্যবদ্ধ করার চেষ্টা: নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলক দ্বন্দ্বের পরেও কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন। পরিণতি: নরমপন্থী আর চরমপন্থীদের বিবাদের জেরে সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন ধাক্কা খেয়েছিল। 4-2 দিয়েছে 4-2 বলেছে, তুমি কি গান্ধীজি স্বরাজ ভাবনাকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা চৌরিচৌরা ঘটনা কি? লিখবে যে হ্যাঁ, আমি গান্ধীজি স্বরাজ ভাবনাকে সমর্থন করি। কারণ স্বরাজ মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও আত্মনির্ভরতা। গান্ধীজির মতে সত্য, অহিংসা এবং নৈতিকতার মাধ্যমে জনগণকে স্বশাসিত হতে হবে। তার এই ভাবনা আজও সমতা, ন্যায় এবং উন্নয়নের জন্য প্রাসঙ্গিক। লিখবে অহিংসা অসহযোগ আন্দোলন চলাকালে চৌরিচৌরা এক হিংসাত্মক ঘটনা ঘটে। প্রেক্ষাপট হচ্ছে গান্ধীজি অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামের মানুষ এক প্রতিবাদে সামিল হন। সংঘর্ষ হচ্ছে। সভা চলাকালে সরকারের পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়ে। উত্তেজিত জনতা থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। আন্দোলন প্রত্যাহার: চৌরিচৌরায় হিংসাত্মক ঘটনা ঘটলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন তুলে নেন। 4-3 দিয়েছে লাহোর প্রস্তাব কি অথবা কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয়। দুটো প্রশ্নের এই একটাই উত্তর লিখবে। এখানে দিয়েছে লাহোর প্রস্তাব কি, এই যে মুসলিম লীগের লাহোর প্রস্তাব বলতে কি বোঝায়, আর এখানেই পাকিস্তান প্রস্তাব উত্থাপিত হয়, কিভাবে পাকিস্তানের কথাটির উৎপত্তি হয়। আচ্ছা, মুসলিম লীগের লাহোর প্রস্তাব এইটা লিখবে 1940 খ্রিস্টাব্দে 23শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। জাতীয় কংগ্রেস যেমন লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে তেমনি লীগ এই অধিবেশনে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ করে। একে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব বলে। মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে এই অধিবেশন হয়। প্রস্তাবটি রচনা করেন পাঞ্জাবের নেতা সিকান্দার হায়াত খান এবং যুক্তপ্রদেশের নেতা খালিকুজ্জামান। প্রস্তাবটি উত্থাপন করেন বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক। প্রস্তাবে বলা হয়, ভৌগোলিক এবং স্থানগত পুনর্বিন্যাস করে মুসলিম প্রদেশগুলির পুনর্গঠন করতে হবে। এগুলি হবে স্বশাসিত এবং সার্বভৌম। জিন্নাহ দ্বি-জাতিতত্ত্ব ব্যাখ্যা করেন এবং মুসলিমদের আলাদা রাষ্ট্রের দাবি তোলেন। এরপর মুসলিম লীগ আলাদা রাষ্ট্রের দাবিতে আন্দোলন করে এবং পাকিস্তান প্রস্তাবকে প্রতিষ্ঠা দান করেন 1907 খ্রিস্টাব্দে। এটা লাহোর প্রস্তাব কি। আর পাকিস্তান কথাটির উৎপত্তি কিভাবে হয় এটা লিখবে যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি ছাত্র ছিলেন চৌধুরী রহমত আলী। তিনি নাও আর নেভার পুস্তিকায় পাঞ্জাব, আফগান প্রদেশ, কাশ্মীর, সিন্ধু, বালুচিস্তান নিয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। এইভাবে সেখানে প্রথম পাকিস্তানের উৎপত্তি হয়। চারেতে বলেছে প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার কাদের বলা হয় অথবা নেহেরু রিপোর্ট কি। লিখবে প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার বলতে ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সময়ে দুই ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে বোঝানো হয়। প্রো চেঞ্জার হচ্ছে এরা বিশ্বাস করতেন যে অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পর কংগ্রেসকে নতুন পথে এগোতে হবে। তাদের মতে রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি শিক্ষা, নির্বাচন, পরিষদীয় রাজনীতি এবং গঠনমূলক কাজের মাধ্যমে জনগণের শক্তিকে সুসংগঠিত করতে হবে। আর এই প্রো চেঞ্জারের দলে ছিলেন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস প্রমুখ। আর নো চেঞ্জার হচ্ছে এরা বিশ্বাস করতেন যে গান্ধীজির আদর্শিক পথ অসহযোগ বর্জন, গঠনমূলক কর্মসূচি অবিকল চালিয়ে যাওয়া উচিত। তারা
পরিষদীয় রাজনীতিতে অংশগ্রহণের বিরোধিতা করেন। এদের দলে ছিলেন, এই নো চেঞ্জারের দলে ছিলেন রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল। ওর সাথে যেটা আছে নেহেরু রিপোর্ট কি লিখবে? ভারতের সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্য একটা সংবিধান রচনার উদ্দেশ্যে মতিলাল নেহেরুর সভাপতিত্বে 1928 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনে যে প্রতিবেদন পেশ করা হয় তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এর প্রস্তাব সমূহ হচ্ছে, প্রস্তাবগুলি হলো: 1. ভারতকে পূর্ণ ডমিনিয়নের মর্যাদা দান। 2. কেন্দ্র বা প্রদেশে দায়িত্বশীল সরকার গঠন। 3. প্রদেশগুলিকে স্বায়ত্তশাসনের অধিকার দান। 4. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট বন্টন। 5. জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি দান। 6. সংখ্যালঘু সম্প্রদায়গুলি ধর্ম, ভাষা, সংস্কৃতির নিরাপত্তা বিধান। আর 7. যৌথ নির্বাচনী প্রথা প্রচলন ইত্যাদি। আর প্রতিক্রিয়া হচ্ছে, নেহেরু রিপোর্ট প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। এক হচ্ছে কংগ্রেসের কার্যনির্বাহক কমিটি এই রিপোর্টকে সমর্থন করে, আর 2. বেশ কিছু শিখ নেতৃবৃন্দ এই রিপোর্টের ধারাগুলি গ্রহণে নিমরাজি ছিল। পাঁচে বলেছে ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কত? যোগ্যতা কি? ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি, অথবা ভারতে পঞ্চায়েত ব্যবস্থার কয়েকটি স্তর কি কি? লিখবে ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। তাছাড়া রাষ্ট্রপতির পদপ্রার্থী সরকারি কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবে না। আর তার সাথে বলেছে, অথবাতে বলেছে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর কি কি? লিখবে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে 3টি স্তর রয়েছে। স্তরগুলির নাম: সব থেকে নিচের স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, আর পঞ্চায়েত সমিতির উপরে রয়েছে জেলা পরিষদ। এবারে আসি পাঁচেতে। পাঁচের টিকা দিয়েছে। পাঁচের টিকায় বলেছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লিখতে হবে। লিখবে প্রেক্ষাপট হচ্ছে রাওলাট আইন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দান করলে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। এই দুদিন পরে 12 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জেনারেল ডায়ার অমৃতসরের সভা সমিতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। হত্যাকাণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে পরের দিন 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে প্রায় 10,000 মানুষ অমৃতসরের জালিয়ানবাগ উদ্যানে জড়ো হন। আগাম কোনো সতর্কতা ছাড়াই জেনারেল ডায়ারের নিষ্ঠুর সেনাবাহিনী সেখানে হাজির হয়ে নিরস্ত্র মানুষদের ওপর 1600 রাউন্ড গুলি চালায়। এতে নিহত হন 379 জন আর আহত হন 1200 জন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। প্রতিক্রিয়া হচ্ছে, এখনো রবীন্দ্রনাথ ঠাকুর এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নাইটহুড ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। 2. গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তীব্র সমালোচনার সুরে লেখেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। পাঁচে দুয়েতে দিয়েছে জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? এই উত্তরটা লিখবে সূচনা। জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। প্রতিষ্ঠাতার পটভূমি হচ্ছে, এক হলো প্রতিষ্ঠাতার ব্যক্তির ভূমিকা, এক হলো হিউমের ভূমিকা। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক কৃতিত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান অ্যালান অক্টেভিয়ান হিউমকে। 1883 খ্রিস্টাব্দের 1 মার্চ হিউম কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন। এই চিঠিতে তিনি যুব সমাজকে দেশের কল্যাণ এবং উন্নয়নের কাজে নিযুক্ত হওয়ার আহ্বান জানান। 1885 খ্রিস্টাব্দে হিউম বড়লাট ডাফরিনের সঙ্গে দেখা করে একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দেন। 2 হচ্ছে সুরেন্দ্রনাথের ভূমিকা। রাজনৈতিক সংগঠন স্থাপন দ্বারা ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার কাজে সুরেন্দ্রনাথের ভূমিকা অস্বীকার করা যায় না। তিনি ভারত সভা গঠন করে সারা ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী জনমত গড়ে তোলেন এবং জাতীয় সম্মেলন করার প্রয়াস নেন। 3 হচ্ছে ডাফরিনের ভূমিকা। উইলিয়াম ওয়েডারবার্নের হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে হিউম এবং বড়লাট ডাফরিনের উদ্যোগে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন যে এটি অনেকের কাছেই একটি সংবাদ হবে যে জাতীয় কংগ্রেসের মূল প্রতিষ্ঠাতা ছিলেন ডাফরিন। প্রতিষ্ঠার উপাদান হচ্ছে, এক হলো মূল উপাদান সেফটি ভালভ তত্ত্ব। ইতিহাসবিদ রজনীপাম দত্তের মতে ব্রিটিশ শাসনের পক্ষে সেফটি ভালভ বা নিরাপদ নিয়ামকের কাজ করার জন্যই কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। হিউমের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর ক্রমবর্ধমান অসন্তোষজনিত বিক্ষোভের কবল থেকে ইংরেজ শাসনকে রক্ষা করা। কারণ তিনি মনে করেছিলেন যে দেশের নিম্ন শ্রেণীর লোকেরা ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে যে কোনো সময়ে
বিদ্রোহ করতে পারে। ব্রিটিশদের স্বার্থেই সেফটি ভালভ বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক হিসাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন। অন্যান্য উপাদান 19 শতকে ভারতে জাতীয়তাবাদের উন্মেষের ফলে ধর্ম এবং সংস্কৃতিতে যে নবজাগরণ দেখা যায় তা ভারতবাসীর রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে। একইভাবে পাশ্চাত্য শিক্ষা দ্বারা প্রভাবিত হয়ে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ভারতের মুক্তি সংগ্রামের জন্য সচেষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ব্রিটিশদের শোষণে ক্রমাগত শোষিত হয়ে শিক্ষিত ভারতবাসী অনুভব করে যে এই শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেদের অধিকার ও দাবিগুলিকে আদায় করার জন্য একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা একান্ত প্রয়োজন। তিনি বলেছে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর আদর্শগত ভারতীয় রাজনীতিকে কতখানি প্রভাবিত করেছিল। লিখবে যে গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাদের দ্বন্দ্ব মূল আন্দোলনের পদ্ধতি এবং স্বাধীনতা অর্জনের কৌশলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এক হচ্ছে অহিংস বনাম সশস্ত্র সংগ্রাম। এক হচ্ছে গান্ধীজি বিশ্বাস করতেন যে সত্যাগ্রহ, অসহযোগ, অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে সাফল্য আসবে। আর সুভাষচন্দ্র বসু মনে করতেন ব্রিটিশ সাম্রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যকে অহিংসার মাধ্যমে পরাজিত করা সম্ভব নয়। সশস্ত্র সংগ্রাম, আন্তর্জাতিক শক্তির সহযোগিতা এবং দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। এই দুই মতাদর্শ ভারতীয় রাজনীতিতে দুই ভিন্ন পথের জন্ম দেয়। এরপরে লিখবে কংগ্রেসের ভেতর বিভাজন। 1938 সালে হরিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচিত হলেও 1939 সালে গান্ধীজির বিরোধিতায় সুভাষ বসুকে সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়। এর ফলে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়, যা কংগ্রেস থেকে আলাদা একটি বিপ্লবী ধারা তৈরি করে। 3 হচ্ছে জনগণের উপর প্রভাব। একদিকে গান্ধীর নেতৃত্বে গ্রামভিত্তিক অহিংস ব্যাপক গণ আন্দোলন গড়ে ওঠে, অন্যদিকে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যুব সমাজের মধ্যে সাহসী সশস্ত্র বিপ্লব আর আজাদ হিন্দ ফৌজের মতো সংগঠন গড়ে ওঠে। ফলে স্বাধীনতার লড়াইয়ে জনগণ ভিন্ন ভিন্ন পথের অনুপ্রেরণা পেয়েছিল। আন্তর্জাতিক মাত্রা। গান্ধীজি ভারতের স্বাধীনতাকে নৈতিক সংগ্রাম হিসাবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছিলেন, আর সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে জার্মানি ও জাপানের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন, যার ফলে ভারতীয় স্বাধীনতার প্রশ্ন বিশ্ব রাজনীতিতে আলোচিত হয়। চূড়ান্ত প্রভাব। গান্ধীজির অহিংস আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক ভিত্তি দুর্বল করেছিল। সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ভারতীয় সেনাদের মধ্যে বিদ্রোহ এবং আনুগত্য ভাঙতে সাহায্য করেছিল। এই দুই ধারার সম্মিলিত প্রভাবেই স্বাধীনতা আন্দোলন গতি পায় এবং ব্রিটিশরা বুঝতে পারে ভারতে আর শাসন চালানো সম্ভব নয়। উপসংহারে লিখবে যে তাই বলা যায় যে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে দ্বিধাবিভক্ত করলেও শেষ পর্যন্ত সেই বিরোধ ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে আরো বিস্তৃত এবং বহুমুখী করে তুলেছিল। চারাতে দিয়েছে আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল। লিখবে সূচনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান এক স্মরণীয় ঘটনা। নেতাজি চেয়েছিলেন তার আজাদ হিন্দ সেনারা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লির লালকেল্লা অধিকার করবে। আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযানের সূচনা। আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন ব্রিগেডের মধ্যে সুভাষ ব্রিগেডের প্রথম দলটি তাইপুং থেকে যাত্রা শুরু করে। আজাদ হিন্দ ফৌজের দুটি ডিভিশনের 20,000 সেনার মধ্যে প্রথম ডিভিশনটি পরিচালনা করেন মেজর জেনারেল জামান কিয়ানি। দ্বিতীয় ডিভিশনটি পরিচালনা করেন কর্নেল শাহনওয়াজ। 1944 জানুয়ারিতে আজাদ হিন্দ সেনারা রেঙ্গুনে এসে উপস্থিত হয়। সেখান থেকে পায়ে হেঁটে ভারত সীমান্তের দিকে এগিয়ে চলে আজাদ হিন্দ সেনারা। ভারতীয় সীমান্ত অভিযান। দৈনিক প্রায় 80 পাউন্ড ওজনের জিনিসপত্র কাঁধে নিয়ে গড়ে 25 মাইল করে হেঁটে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছুটে চলে সেনারা। তাড়াতাড়ি সীমান্তে পৌঁছানোর আগ্রহে জাপানি সেনারা যে পথ 5 দিনে অতিক্রম করত, আজাদ হিন্দ সেনারা সেই পথ 2 দিনে অতিক্রম করতে শুরু করে। সীমান্তের ধারে দাঁড়িয়ে মাতৃভূমির দিকে দুহাত বাড়িয়ে নেতাজি তার বীর সৈনিকদের উদ্দেশ্যে বলেন, দিল্লির পথ স্বাধীনতার পথ, দিল্লি চলো। সীমান্তে প্রবেশ। কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌডোকে ব্রিটিশ ঘাঁটিতে আক্রমণ চালায় আজাদ হিন্দ বাহিনী। অতর্কিত এই আক্রমণে ব্রিটিশ সেনারা প্রচুর অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ ফেলে পালিয়ে যায়।
আজাদ হিন্দ সেনারা সেগুলি দখল করে নেয়। ভারতের মাটিতে ঢুকে তারা আনন্দে আত্মহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে আনন্দে নাচতে শুরু করে। ময়রাঙে জাতীয় পতাকা উত্তোলন। একে একে কোহিমা দুর্গ এবং ডিমাপুর কোহিমা রোডের একটি ক্যান্টনমেন্ট দখল করে আজাদ হিন্দ সেনারা দখল করে। মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটিও দখল করে নেয়। মণিপুরের ময়রাঙে জাতীয় পতাকা তোলা হয়। শুরু হয় মণিপুরের রাজধানী ইম্ফল দখলের লড়াই। আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় শুরু হলে জাপানি সেনারা সরে যায়। ফলে খাদ্য এবং অস্ত্রের যোগান বন্ধ হয়ে যায়। এদিকে তীব্র বর্ষা নেমে যাওয়ায় আজাদ হিন্দ সেনারা পিছু সরতে বাধ্য হয়। অবশেষে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। পাঁচিয়ে দিয়েছে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ এবং গুরুত্ব কি? নৌবিদ্রোহের কারণ, পরোক্ষ কারণ এক হচ্ছে ব্রিটিশের পদ সংরক্ষণ নীতি। নৌবাহিনীর উচ্চ পদগুলি ইংরেজদের জন্য সংরক্ষিত ছিল। ভারতীয় নাবিকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা বেশি থাকা সত্ত্বেও উচ্চ পদ থেকে তাদের বঞ্চিত করা হয়। দুই হচ্ছে দুর্ব্যবহার। ইংরেজ অফিসাররা ভারতীয় নাবিকদের সঙ্গে অশালীন আচরণ করত। ভারতীয় নাবিকদের খুবই নিম্নমানের খাবার ও পোশাক দেওয়া হতো। তিন বৈষম্য নীতি। ইংরেজদের তুলনায় ভারতীয় নাবিকদের খুব কম বেতন দেওয়া হতো। পাশাপাশি ভারতীয় নাবিকদের নিম্নমানের পুরনো অস্ত্র দিয়ে যুদ্ধে পাঠানো হতো। চার হচ্ছে সমকালীন রাজনীতির প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করার সময় ভারতীয় নাবিকরা বিভিন্ন দেশের ঘটনাবলী দ্বারা প্রভাবিত হন। ছাত্র আন্দোলন, পুলিশ বাহিনীর ধর্মঘট, বিমান বাহিনীর ধর্মঘট, আজাদ হিন্দ বাহিনীর দেশপ্রেম ও আত্মত্যাগ ভারতীয় নাবিকদের প্রভাবিত করে। প্রত্যক্ষ কারণ হচ্ছে নৌ অধ্যক্ষ অ্যাডমিরাল গডফ্রে তলোয়ার নামক যুদ্ধ জাহাজটি পরিদর্শনে এলে জাহাজের বেতার কর্মী বলাই দত্তের নেতৃত্বে কয়েকজন ভারতীয় নৌ কর্মচারী তাদের ক্ষোভ প্রকাশের জন্য জাহাজের গায়ে ইংরেজ ভারত ছাড়ো, জয় হিন্দ প্রভৃতি দেশপ্রেমমূলক ধ্বনি লিখে রাখেন। এতে নৌ অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে বলাই দত্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি নৌ বিদ্রোহের সূচনা হয়। গুরুত্ব হচ্ছে নৌ বিদ্রোহে নিশ্চিতরূপে ভারতবাসীর স্বাধীনতা লাভকে এগিয়ে এনেছিল। এক হচ্ছে নৌ বিদ্রোহে শেষবারের মতো ব্রিটিশের বেতনভুক্ত ভারতীয় সেনারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যার পরিণতিতে ভারতে ব্রিটিশ শাসকেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। দুই, ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে কেবল সামরিক শক্তি প্রয়োগ করে ভারতে আর সাম্রাজ্য রক্ষা করা যাবে না। তাই আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উপর তারা গুরুত্ব দিতে শুরু করে। 6তে দিয়েছে স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? লিখবে যে স্বামী বিবেকানন্দ স্মরণীয় হওয়ার কারণ হচ্ছে এক হলো ধর্মীয় সামাজিক জাগরণ। তিনি ভারতীয় সমাজকে কুসংস্কার মুক্ত, শক্তিশালী, আত্মবিশ্বাসী করে তুলতে চেয়েছিলেন। দুই হচ্ছে শিকাগো ধর্মসভায় ভাষণ 1893 বিশ্বমঞ্চে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতিকে গৌরবান্বিত করেন, ফলে ভারত আন্তর্জাতিকভাবে মর্যাদা পায়। তিন হচ্ছে যুব সমাজের প্রেরণা। তিনি যুবকদের দেশ সেবায় উদ্বুদ্ধ করেছিলেন এবং বলেছিলেন যে শক্তি, কর্ম, আত্মবিশ্বাসী জাতির উন্নতির মূল চাবিকাঠি। চার হলো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং সমাজ কল্যাণমূলক কাজে তার প্রতিষ্ঠিত মিশন আজও কাজ করছে। পাঁচ হলো জাতীয়তাবাদী ভাবনা। তার চিন্তা আর শিক্ষা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বহু নেতাকে অনুপ্রাণিত করেছিল।